নমস্কার, সুপ্রভাত। এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। তো তোমাদের দুর্গাপুজো কেমন কাটলো একবার কমেন্টে জানিও। আশা করি নিশ্চয়ই সবারই ভালোই কেটেছে দুর্গাপুজো। আমারও তো খুব আনন্দেই কেটেছে, তোমরা তো দেখতেই পেয়েছো আমার ব্লগে। আর আজকে হলো মঙ্গলবার, ঠিক লক্ষ্মী পুজোর আগের দিন। তো সকালবেলা ছাদে এসেছিলাম, আর আমার দোপাটি গাছগুলো তো দেখো এখনও খুব সুন্দর ফুল আসছে। তো ভাবলাম এত সুন্দর ফুল ফুটেছে, এই ফুলগুলো দিয়েই আজকের ভিডিওটা শুরু করি। আজকে বিকেলবেলার দিকে লক্ষ্মী ঠাকুর নিয়ে আসবে, রূপুর বাবা বলেছে। আর আজকেই করবো রচনা। সকালের কাজকর্ম সেরে নিয়ে তারপরে লক্ষ্মী পুজোর সব আর কি যোগাযন্ত্র, যেমন নাড়ু, মুরকি টুরকি এগুলো করা, এগুলোকেই তো রচনা বলে। লক্ষ্মী পুজোর যোগাযন্ত্র শুরু হয়ে গেছে। রূপুকে বলেছি তুই স্নান টান করে নারকেল ঠারকেলগুলো কুড়িয়ে রাখ। আর 4টে নারকেল আমি ভেঙে দিয়েছি। 4টে নারকেলের মধ্যে রূপুকে বললাম তুই কুড়িয়ে রাখ কিছুটা, কেননা পরে আমি আসলে যখন করব তখন সুবিধা হবে। আর এই মালাইটা ওকে কোড়াতে না বলেছি। এইটা পাশের বাড়ির কাকিমার নিরামিষ ফ্রিজ আছে, ওখানে রেখে দেবো। লক্ষ্মী পুজোর দিন নৈবেদ্য সাজাতে এই নারকেলটা লাগবে। নৈবেদ্যের চালের ওপরে নারকেল কোড়ানোটা কুড়িয়ে ওর মধ্যে দিতে হবে। রূপুকে বলেছি নারকেলগুলো তুই কুড়িয়ে রাখ, আমি তো এই মুহূর্তে হাত দিতে পারবো না, আমি ঘরে রান্না বান্না সব সারবো ঠারবো, তারপরে তো এগুলোতে হাত দেবো, তো কোরানো থাকলে সুবিধা হবে। আর আমি বিজয়া দশমীর দিন, বিজয়া দশমীর বিসর্জনের পরে বাড়িতে এসে স্নান টান সেরে নিরামিষ ওভেন টোভেন বার করে সেদিনকে রাত্রেবেলায় তিলটাকে ভেজে রেখেছিলাম। তিলটা ভাজা থাকলে একটু করতে সুবিধা হবে, কারণ তিল ভাজতে তো সময় লাগে। তো তিল ভাজা আছে, রূপু এগুলো কুড়িয়ে রাখো, পরে আমি এসে এগুলোতে হাত দেবো আর কি। আর এই সমস্ত জিনিস করতে হবে দেখে আমি কিন্তু উপোস রয়েছি। উপোস বলতে একদম নির্জলা উপোস নয়, চা বিস্কুট এগুলো খেয়েছি। সন্ধে হয়ে আসতে চললো, তা আমাদের মা লক্ষ্মীও সন্ধ্যায় সন্ধ্যায় ঘরে চলে এসছে। রূপুর বাবা ঠাকুর নিয়ে আসলো। মা লক্ষ্মী এখন আপাতত এই জায়গাটাতেই বসে থাকবেন, পরে জায়গা মতন বসাবো, যেখানে পুজো করব সেখানে বসাবো। এবারে শুরু করলাম লক্ষ্মী পুজোর রচনা করা। তো সবার প্রথমে দেখো আমি এলাচের দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে একটা উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। ওই এলাচের দানাগুলোকে এখন শুকনো খোলায় কিছুক্ষণের জন্য ভেজে নেব। ভেজে একটা বাটির মধ্যে তুলে নেব। আর এই যে এটা পেতলের এই গ্লাসটা খুব ভারী, এটা দিয়ে এলাচটার মধ্যে একটুখানি চেপে চেপে দিলে পরে এলাচটা গুঁড়ো হয়ে যাবে। ওই গ্লাসটা দিয়েই চেপে চেপে এলাচটাকে গুঁড়ো করে নেব। আর এই এলাচের গুঁড়োগুলো যাবে আমি যে চিনি দিয়ে নাড়ুটা করব, সাদা সাদা নাড়ু, সেই চিনির নাড়ুটার মধ্যে এই এলাচের গুঁড়োটা দেব। রূপুকে দিয়ে দিয়েছি এলাচটা একটু গুঁড়ো করতে। তারপর আমি শুকনো খোলায় কিছুটা মৌরি ভেজে নিচ্ছি। এই মৌরির গুঁড়োটা যাবে মুরকিতে। একটা বড় পেতলের গামলার মধ্যে আমি সবটা খই ঢেলে নিয়েছি। আর খই ঢালার আগে পেতলের গামলাটা 4 সাইড দিয়ে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। ঘিটা মাখানো থাকলে কি হবে, গুড়টা গামলার গায়ে লেগে যাবে না। আর ওই অতটা খইয়ের জন্য আমি এই চোখের আন্দাজে এতটা গুড় নিয়েছি। আমি কিন্তু অতটা মাপ জানি না, ওই চোখের আন্দাজেই নিই। এবারে গুড়টাকে পাক দিয়ে নেব। দেখো গুড়টা বসিয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আমার গুড়ের পাকটা হয়েও গেছে। আর একটুখানি হয়তো পাক আসবে, আর একটু পাক হলে পরে তারপর এটাকে খইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে। আর রূপুকে বলবো একটু খইটা একটু নাড়িয়ে দিতে। গুড়ের পাকটা আমার পুরোপুরি হয়ে গেছে। এবার যে মৌরিটা গুঁড়ো করে রেখেছিলাম, ভাজা মৌরিটা, ওই মৌরির গুঁড়োটা এই গুড়ের মধ্যে দিয়ে দেবো। তারপরে গুড়টা খইয়ের ওপর দেবো, তাহলে কি হবে, গুড়ের সঙ্গে খইয়ের সঙ্গে মৌরিগুলো একসঙ্গে লাগানো থাকবে, মৌরিটা গুঁড়ো হয়ে নিচে পড়ে যাবে না। এবারে গুড়টা দিয়ে দেবো খইয়ের মধ্যে। মনা সাবধানে নাড়বি কিন্তু, হাত সাবধানে, কিন্তু প্রচণ্ড গরম, হাতে পড়লে আর দেখতে হবে না। আমি অল্প অল্প করে দিচ্ছি, তুই 4 সাইড দিয়ে ভালো করে নাড়াতে থাক, যাতে সব খইয়ের মধ্যে গুড়টা ভালোভাবে লাগে। আর কি বলো তো, এই সময়টা না একটু দুইজনের খুব দরকার। একজন গুড় দেবে আর একজন খইটাকে ভালোভাবে নাড়াবে, না হলে না খুব অসুবিধা হয়ে যায়। গুড়টা ধরো আমি গুড় দেবো, আবার আমি নাড়তে যাব, তখন এটা গুড়টা শক্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। তাই গরম থাকতে থাকতে একজনকে দিতে হয়, আরেকজনকে নাড়িয়ে দিতে হয়।
আর রূপু অবশ্য এখনও উপোস নেই, রূপু নিরামিষ ভাত খেয়ে নিয়েছে, আজকে নিরামিষ রান্না করেছিলাম। তবে আমি কিন্তু উপোস রয়েছি, আমি সারাদিন সমানে চা বিস্কুটই খেয়েছি 2-3 বার, কারণ আমাদের এই রচনাটা না উপোস করে করতে হয়। আর আমার ওই সকাল থেকে সারাদিনের কাজকর্ম সেরে আস্তে আস্তে মোটামুটি সন্ধেই হয়ে গেল, এখন থেকে শুরু করলাম। প্রত্যেকটা বছর আমার এই হয়, সারাদিনের কাজকর্ম সেরে ঠাকুরের বাসন কুসন সব বার করে ধুয়ে পরিষ্কার করে এসবে হাত দিতে দিতে সন্ধে হয়ে যায়। এবারে ও হলো বাচ্চা মানুষ, ও কি সারাদিন আমার মতন উপোস করে থাকতে পারবে? আমি তো নয় চা বিস্কুট খেয়ে কাটিয়ে দিচ্ছি। আর মেন হলো গুড়ের পাকটা দেয়া। গুড়ের পাকটা তো আমিই দিয়েছি, তাই না? তো এতে কিছু সমস্যা হবে না। রূপুকে বলেছি তুই ওই যে জামা কাপড় পরে খেয়েছিস সেগুলো ছেড়ে, পুরো জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে অন্য ধোয়া জামা কাপড় পরে এসে গঙ্গা জল ছিটিয়ে এই সময়টা একটুখানি হাত লাগা, না হলে এই সময়টায় দুজন না হলে খুবই অসুবিধা হয়ে যায়। এবার খইয়ের মধ্যে যেহেতু গুড়টা ভালোভাবে লেগে যাচ্ছে, খইটাও ফুলে উঠছে, তো রূপু ভালোভাবে নাড়তে পারছে না, সেজন্য আমি এখন নাড়তে নিয়েছি। দেখো বন্ধুরা, মুরকি আমার পুরোপুরি রেডি। এবারে এই যে হাঁড়িটা দেখছো, এটা হলো আমার রচনার হাঁড়ি। এবার এখান থেকে মুরগিগুলো তুলে তুলে এই হাঁড়িটার মধ্যে আমি ভর্তি করে নেবো, একদম 4 সাইড থেকে চেপে 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 এটাকে ভর্তি করে ভেতর থেকে এটাকে উঁচু করে নিতে হবে। আর এটাই হলো রচনা। আর এটা ছাড়া লক্ষ্মী পুজো হবে না, কিছু দাও বা না দাও, এই হাঁড়ির মধ্যে এই যে মুরগিটা করে চেপে চেপে উঁচু করে তোলা, তারপরে মাঝখানটা একটুখানি চেপে গর্ত মতন করে দিতে হবে, ওর ওপরে নাড়ু মঠ এগুলো সাজিয়ে দিতে হবে। এটাই হলো মেন লক্ষ্মী পুজোর রচনা, এটা ছাড়া লক্ষ্মী পুজো হবে না। এই দেখো বন্ধুরা, আমার রচনার হাঁড়ি পুরো একদম রেডি। এবার এটাকে আমি এই জালের মধ্যে ভরে দেবো, ভরে দিয়ে ঢাকনাটাকে ভালো করে মুখটাকে টাইট করে চেপে আটকে দেবো। তারপরে এটা একটা পরিষ্কার জায়গায় সরিয়ে রেখে দেবো, এটাতে যাতে ছোঁয়াছাই না লাগে। এটা এর মধ্যে থাকলে কি হবে, ইঁদুর পোকামাকড় কোনো কিছু আর নষ্ট করতে পারবে না। আর এই বাদ বাকি মুরগিগুলো আমি এই জালের মধ্যে তুলে নেব। জালের মধ্যে তুলে নিয়েছি, এবার এটাকে ঢাকনা আটকে রেখে দেবো। এবারে করবো চিনির নাড়ু। দেখো চিনির নাড়ুটা করার জন্য এখানে আমি নারকেলটা নিয়ে নিয়েছি। আর নারকেল কতটা হয়েছে বলো তো, ঠিক এই মালাইটার 2 মালাইয়ের চাইতে একটুখানি কম নারকেল হয়েছে, সেই জন্য আমি এই মালাইয়েরই 1 মালাইয়ের পুরো ভর্তি করিনি চিনি, একটু কম চিনি নিয়ে নিয়েছি। এই চিনিটা এর মধ্যে দিয়ে দেবো, এই চিনিতেই হয়ে যাবে, এর চাইতে বেশি চিনি দিলে পরে না বেশি মিষ্টি হয়ে যাবে। চিনিটা দিয়ে দিয়েছি, এবারে এর মধ্যে দেবো 100 গ্রাম আমুল দুধ। আমুল দুধটা দিচ্ছি কেন, মানে ক্ষীরের নাড়ুও তো করতে হয়, তাই এখন ওই চিনির নাড়ু, গুড়ের নাড়ু, আবার আলাদা করে ক্ষীরের নাড়ু, এত সব করার না সময় থাকে না। আর ক্ষীরের নাড়ু করতেও সময় লাগে, আগে করতাম সেই দুধ, প্যাকেটের দুধ এনে সেই দুধ জাল দিয়ে পুরো শুকিয়ে সেটা দিয়ে নাড়ু করতাম। তো এখন আর সময় হয় না দেখে, তাই এই একসঙ্গেই করে ফেলি। চিনি, আমুল দুধ আর নারকেল দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালোভাবে মেখে নেব, মেখে কিছুক্ষণ রেখে দেবো। আর গুড়, এই দুধটা দিলে কী হয় বলো তো, বেশ ভালো পাকটাও আসে, তাড়াতাড়ি পাক চলে আসে, করতেও ভালো হয়, আর একটা স্বাদও খুব ভালো হয়। সেই জন্য এগুলোকে একসঙ্গেই আমি করে নিই। আর এখন ভালোভাবে এটাকে একটুখানি মেখে নেব, এটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপর যে গুড়ের নাড়ুটা করব সেটাকেও মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। চিনির নাড়ুটা তো হবে বলে নারকেলটা মেখে এখানে রেখে দিলাম। এবারে এখানে গুড়ের নাড়ুটা করব, সেজন্য এই মালাইয়ের 2 মালাই নারকেল নিয়ে নিয়েছি, আর ঠিক এই মালাইয়ের 1 মালাই গুড় নিয়ে নিয়েছি। আর এখানে একটু 1 মুঠ চিনি নিয়ে নিয়েছি। এই নারকেল, গুড় আর চিনিটা একসঙ্গে মাখিয়ে এটাকেও বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবারে ওভেনটা জ্বালিয়ে চিনির নাড়ুর পাকটা দেওয়ার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। আর আমি এই রান্নাঘরের যে নিচটা, এই জায়গাটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে, আর এই ওভেনটা দেখছো, এটা আমার পুরো নিরামিষ ওভেন। এই ওভেনটাকে বার করে এখানটাতে বসেই লক্ষ্মী পুজোর রচনাটা করি, প্রত্যেক বছর এখানে বসেই করি। আর এগুলো আমার সম্পূর্ণ নিরামিষ বাসন। আর দেখো, যখন নারকেলটা নাড়তে নাড়তে ঠিক এরকম পর্যায়ে চলে আসবে যে সবটা এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, আর এই খুন্তি থেকে কাচালে দেখবে একটু ডেলা মতন হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে পাকটা আমার হয়ে এসছে। আর একটুখানি জাল দিয়ে এটাকে নামিয়ে নেব। আর নামানোর আগে এই যে এলাচের গুঁড়োটা করে রেখেছিলাম না, এই এলাচের গুঁড়োটা পুরোটা আমি নারকেলের মধ্যে ছড়িয়ে দেবো। এবারে এলাচের গুঁড়োটা
নারকেলের সঙ্গে ভালোভাবে নেড়ে নেড়ে পুরো মিশিয়ে নেব, একদম যাতে কোনো জায়গায় এলাচের গুঁড়োটা ডেলা হয়ে না থাকে, সম্পূর্ণ নারকেলের সঙ্গে যেন এলাচের গুঁড়োটা মিশে যায়। নারকেল জাল দেওয়াটা আমি এই গামলাটার মধ্যে ঢেলে নিয়েছি, কেননা গামলাটার মধ্যে তো ঘি মাখানো ছিল, তাই আলাদা করে থালার মধ্যে আর ঘি মাখায়নি, থালা বাড়ায়নি। আর এদিকে আমার আর কয়েকখানা নাড়ুও করা হয়ে গেছে। আর এবারে বাদ বাকি নারকেলগুলো নাড়ু পাকিয়ে নিতে পারলে একটা চিন্তা আর একটা চিন্তা আর কি আমার দূর হয়ে যাবে। ওদিকে মুরগি করা হয়ে গেছে, এক চিন্তা দূর হয়ে গেছে, আর এখানে এই চিনির নাড়ুটা করা হয়ে গেলে আর একটা চিন্তাও আমার দূর হয়ে যাবে। আর এবার থেকে এই জিনিসগুলো আমাকে সম্পূর্ণ একাই করতে হবে, সেই জন্য একটু সময়টাও লেগে যাবে বেশি। আর নারকেলের পাকটা না খুব সুন্দর হয়েছে, বেশ ফটাফট নাড়ুগুলো গোল হয়ে যাচ্ছে। আর আমি যে বসে আছি না, ফ্যান কিন্তু চালাইনি, ফ্যান চালালে ফ্যানের হাওয়া এগুলো খুব ঝুরঝুরে হয়ে যাবে। চিনির নাড়ু করাটা মোটামুটি আমার শেষের পথে। আর নাড়ুর পাকটা খুব ভালো হয়েছিল, তো নারকেলের জাল দেওয়ার পাকটা খুব ভালো হয়েছে, তাই বেশ সুন্দর তাড়াতাড়ি করে হয়ে গেল নাড়ুগুলো। আর করতেও বেশ মজা লাগছে। হয়ে গেলে কি বলো তো, করতে বেশ ভালো লাগে। আর যদি একবার ভাঙতে শুরু করে না, তাহলে ব্যাস তখন মনটা খারাপ হয়ে যায়। সেই জন্য তো ফ্যান চালাইনি, খুব গরম লাগছে, কিন্তু তবুও গরমের মধ্যেই করতে হচ্ছে, কারণ ফ্যান চালালেই ওই ফ্যানের হাওয়ায় সব নারকেল ইয়েটা আর কি ঝুরঝুরে হয়ে যাবে, তখন আর গোল করতে পারবো না। এই দেখো চিনির নাড়ুগুলো আমার সম্পূর্ণ করা হয়ে গেছে। এই যে এই কটা হলো, এবারে গুড়ের নাড়ু আর তিলের নাড়ুটা করতে পারলেই নিশ্চিন্ত। চিনির নাড়ুটাকে এদিকে থালায় ছড়িয়ে রাখলাম, ওটা ঠান্ডা হোক। আর এদিকে গুড়ের যে নাড়ুটা করব সেটা পাক দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। দেখি চিনির নাড়ুটা ঠান্ডা হলে তারপরে ওটাকে কৌটোতে ভরে নিতে হবে। আর এটাকেও ওই একইভাবে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে যখন একদম পুরো নারকেলটা একটা জায়গায় মানে দলা পাকিয়ে যাবে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। নারকেলটা জাল দেওয়ার পুরো হয়ে গেছে, এটার পাক মোটামুটি হয়ে গেছে। দেখো সবটা এক জায়গায় ডেলা পাকিয়ে আসছে, আর একটু খুন্তি দিয়ে চাপ দিলে কেমন একটুখানি পেঁচিয়ে পেঁচিয়ে আসছে, তো এখন বুঝতে হবে যেটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এই দেখো হয়ে গেছে, আর এটাকে নামিয়ে নিতে হবে। নারকেলগুলোকে নামিয়ে নিলাম গামলায়। এবারে করব কি, খুন্তি দিয়ে নারকেলটাকে চেপে চেপে একটা জায়গায় আর কি জমিয়ে রেখে দেবো একটা জায়গায়। এটা ছড়ানো থাকবে না, ছড়ানো থাকলে কি হবে বলো তো, এই হাওয়া লেগে আর কি এটা ঝুরঝুরে হয়ে যাবে, তখন আর পাক মানে গোল করতে পারবো না। সেই জন্য চেপে এক জায়গায় রেখে দিলাম, এটা ভেতরটা গরম থাকবে, ওই গরম গরম অবস্থাতেই গোল করে নিতে হবে। আর গুড়ের এই পাকটাও না খুব সুন্দর হয়েছে, একটু হাতে নিয়ে ডলা দিলে পরেই এরকম গোল হয়ে যাচ্ছে, মানে এটা ভেঙে যাচ্ছে না, নারকেলটা একদম পাকটা ঠিকঠাক হয়েছে। গুড়ের নাড়ুটা করতে করতে খেয়াল পড়লো যে চিনির নাড়ুটা তো ঠান্ডা হয়ে গেছে, এখন এগুলোকে তাড়াতাড়ি করে কৌটোয় ভরে নিতে হবে, নাহলে এরকম বাইরে পড়ে থাকলে না, যে বাইরের যে একটা হাওয়া আছে, এই বাইরের হাওয়াটা লেগে নাড়ুগুলো নরম হয়ে যাবে, তখন ঝুরঝুরে হয়ে ভেঙে যাবে। সেই জন্য এইগুলোকে আগে কৌটোতে ভরে নিয়ে তারপরে আবার ওই নাড়ুগুলো করব। আর নাড়ুটা ভরে নিলে হবে কি, থালাটা ফাঁকা হয়ে যাবে, তখন এর মধ্যে গুড়ের নাড়ুটাও করে করে রাখতে পারবো, এক্সট্রা আর একটা থালা মাখাতে হবে না। খালি মাখালে তো হবে না, কালকেই তো পুজো, আবার ধোয়াধাইরও তো ব্যাপার আছে, তাই না। এগুলো কৌটোতে ভরে নিলাম, এবারে গুড়ের নাড়ু কটা করে ফেলবো। গুড়ের নাড়ুগুলো আমার সব কটা করা হয়ে গেছে, আর ক্যামেরা চালু করিনি, কেননা ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। আর যাই হোক, এই নাড়ু কটা করে রেখে আমি ইন্ডাকশন ওভেনে একটু চা করলাম, চা করে খেয়ে দে তারপরে এখন আবার এসছি যে নাড়ুগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন এই নাড়ুগুলো সব ভরে নিতে হবে, তারপরে তিলের নাড়ুতে হাত দেবো। এখন এগুলোকে ভরে না নিলে, ঠান্ডা হয়ে গেছে তো, দেখো এই কটা নাড়ু হয়েছে আমার, নাহলে এগুলো আবার ঝুরঝুরে হয়ে যাবে, নরম হয়ে যাবে। এবারে করব তিলের নাড়ু। আর তিলটাকে তো আগে ভেজে রেখেছিলাম, তোমাদেরকে বলেছি ভিডিও শুরুতেই, বিজয়া দশমীর দিন রাত্রেবেলা আমি এই তিলটাকে ভেজে রেখেছিলাম। এখন শুধু গুড়টাকে পাক দিয়ে এই তিলটাকে গুড়ের মধ্যে দিয়ে নাড়ুগুলোকে করে নিতে হবে। থালাটাকে নাড়িয়ে একটু তিলটাকে পুরো সমান করে নিলাম। এবার এটাকে 4 ভাগে ভাগ করে নেব, মানে পুরো তিলটা একসাথে আমি একসঙ্গে নাড়ু করা যাবে না, তাহলে শুকিয়ে যাবে আর কি, করা যাবে না। সেই জন্য এই 4টে ভাগ করে নিলাম, এই এক একটা ভাগের তিল নিয়ে এক একবারে নাড়ুটা করব। তার মধ্যে আমি আবার একা একা করব, তো আরও সমস্যা হয়ে যাবে, সেই জন্য একবারে
তিলটা দেব না গুড়ের মধ্যে, ভাগে ভাগে করব। এই দেখো আমি বাটিটার মধ্যে 1 ভাগের তিল তুলে নিয়েছি, আর এই তিলটার জন্য এই এতটা পরিমাণ গুড় আমি নিয়েছি। এটা সম্পূর্ণ আমার চোখের আন্দাজ, অতটা আইডিয়া নেই, আমি চোখের আন্দাজে আর কি করি। এবারে এটাকে ভালো করে জাল দিয়ে নেব, তারপর এটাকে খুব ভালোভাবে পাক আসলে এর মধ্যে তিলগুলোকে দিয়ে দেবো। ভালোভাবে তিল আর গুড় মিশিয়ে এটাকে থালায় নামিয়ে নেব। এই দেখো গুড়ের মধ্যে আমি তিলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে থালাটার মধ্যে ঢেলে নিয়েছি। আর এই থালাটার মধ্যে না আমি ভালোভাবে ঘি মাখিয়ে নিয়েছিলাম, যাতে থালার মধ্যে এগুলো লেগে না যায়। এবার একটু খুন্তিটা দিয়ে উল্টে পাল্টে একটু ঠান্ডা করে গরম গরম এটাকে অল্প অল্প করে নিয়ে করে নিতে হবে। আর এই যেখানে জল রেখেছি বাটির মধ্যে, যখন হাতে খুব একটা গরম লাগবে তখন হাতের মধ্যে একটু জল লাগিয়ে তারপরে একটুখানি এইটা পাকটা তুলে নিয়ে আর কি করব। আর জলটা একটু কালচে হয়ে গেছে কেন বলো তো, কেননা বারে বারে গুড়ের হাতটা জলের মধ্যে দিয়ে দিয়ে হাতে জল লাগাচ্ছি তো, সেই জন্য একটু কালচে হয়ে গেছে। আর এটাকে খুব গরম গরম করে নিতে হবে, নাহলে ঠান্ডা হলেই এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। দেখো আর এটা করতে না প্রচণ্ড কষ্ট হয়, হাত পুরো লাল হয়ে যায়। আর যা গরম না, কিন্তু উপায় নেই, গরম গরমই করতে হবে। আর আমি একা একা করছি তো আরও খুব অসুবিধা হয়ে যায়, অনেক গরম তো, সেই জন্য খুন্তির একটা সাইড দিয়ে কোনা দিয়ে একটু একটু করে তুলে নেব, আর ওই হাতে নিয়ে তাড়াতাড়ি করে আর কি গোল্লা পাকাবো, পাকিয়ে থালায় রাখবো। যে গোল্লা যে খুব একটা ভালো করতে হবে তা কিন্তু নয়, ভালো করে তুমি যদি গোল্লাটা করতে যাও না ওই নারকেল নাড়ুর মতন, তাহলে এই তিলের ইয়েটা পাকটা পুরো শুকিয়েই যাবে, আর তখন করাই যাবে না। এইভাবে একটু গরম গরম হাতে একটু একটু করে জল লাগিয়ে সব কটা নাড়ু আমি করে নেব। আর এগুলোকে না একটুখানি ফাঁকা ফাঁকা করে রাখতে হবে, ফাঁকা ফাঁকা করে না রাখলে না একটার সঙ্গে একটা যদি লেগে যায় না, তাহলে একদম জয়েন্ট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, পরে আর ছাড়াতে পারবো না। এই জন্য একটুখানি ফাঁকা ফাঁকা করে রাখতে হবে। একটু ফাঁকা ফাঁকা করে রাখলে একটু ভালোভাবে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। দেখো আমি প্রথমে যতটা আর কি তিল নিয়েছিলাম গুড় মাখিয়ে, সেটা করতে করতে না শুকিয়ে গেছিলো নিচে, পরের লাস্টের টুকনি আর করতে পারলাম না। তখন আবার এই থালাটাকে ধরে একটু ওভেনের মধ্যে বসিয়েছিলাম, বসিয়ে তারপর একটুখানি আলগা হলো, তারপরে ওগুলোকে আবার হাতে তুলে গোল্লা করে থালায় রেখেছি। আর এই যে পরের এই নাড়ুগুলো করলাম, এই নাড়ুগুলো আবার একটু অন্য সিস্টেমে করেছি, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো চলো। আগে যেমন গুড়ের মতো সব তিলগুলো ঢেলে দিয়েছিলাম, এবার সেটা করিনি। এবার অল্প কটা তিল এখানে নিয়ে নিয়েছি, আর ওখানে গুড় জাল দিতে বসিয়ে দিয়েছি, এইখানে পাকটাও হয়ে গেছে। এবার এখান থেকে অল্প করে গুড় এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপরে খুন্তি দিয়ে মাখিয়ে নিয়ে হাতে গোল্লা করে নেব। এইভাবেও করা যায়, কিংবা আগে যে গুড়ের মধ্যে সব তিল দিয়ে একবারে মাখিয়ে করেছিলাম সেইভাবেও করা যায়। এই দেখো খুন্তি দিয়ে গুড় আর তিলটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে হাতে তিলটা নিয়ে আর হাতে 2 হাত ঘুরিয়ে গোল্লা করে নেব। তো তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করবে, এইভাবেও করা যায়, আর আগে যেই পদ্ধতিতে করলাম সেইভাবেও করা যায়। তো বন্ধুরা আমার সমস্ত তিলের নাড়ুগুলো করা হয়ে গেছে, কিছুটা রেখেছি এই থালায় আর কিছুটা রেখেছি এই থালায় একটু। আর এই থালাটার অবস্থা দেখো, ওই যে বারবার একটুখানি লাস্টের দিকটা একটু শুকিয়ে যাচ্ছে, ব্যাস তখন আবার একটু উনুনে বসিয়ে গরম করে করেছি। আর আমার হাতের অবস্থা দেখলে কত লাল হয়ে গেছে। আর এই হাতের আঙুলগুলো দেখো, ওই হাতের তালুটার মধ্যে তো তিলটা নিয়েছি আর এই আঙুল দিয়ে গোল করেছি, সেই জন্য এই হাতের আঙুলগুলো লাল হয়ে গেছে, আর ওই হাতের তালু লাল হয়ে গেছে। আর এই কটা নাড়ু হয়েছে আমার। তোমরা হয়তো বলতে পারো যে নাড়ু তো সব ভালোভাবে গোল হয়নি। না গো, সব নাড়ু সুন্দরভাবে গোল করা যায়নি, প্রচণ্ড গরম গরম করতে হয় তো, ওই মানে গরম গরম করে ওই রাখি, দেখি তারপর চ্যাপটা হয়ে যায়। তারপর যেটা গোল করতে পারি হয়, আর যেটা পারি না সেটা হয় না। নাড়ুগুলো কিন্তু প্রচণ্ড শক্ত হয়েছে জানো, একদম কটকট করছে শব্দ। তোমাদেরকে যদিও শোনাতে পারছি না, এটা শোনানো যাবে না, কারণ আমার তো ভিডিওটা এডিট করবো যখন এই সাউন্ডগুলো অফ করে দেবো। এবারে যে দেখছো বাসনকুসন, এই সব বাসন ধাসনগুলো নিয়ে এখন আমি ছাদে যাব। গিয়ে ছাদে যে কলটা আছে, কলের নিচে সব ভিজিয়ে রেখে কিছুক্ষণ ভেজানো থাকবে, তারপরে এই জায়গাটা পুরো পরিষ্কার করব। পরিষ্কার করে তারপর আবার এগুলো মাজা ধোয়া করতে যাবো না। আজকে ধুয়ে মেজে না রাখলে না কালকে সকালে এত কিছু হবে না, কারণ কালকেই তো পুজো না, তারপর আবার রাতের খাওয়া দাওয়া সারতে হবে। আর এখন করছি তো, এখন আমার ফুল এনার্জি আছে, কিন্তু কালকে সকালে করবো ভাবলেই ব্যাস তখন আলসেমি ধরে যাবে। আর নাড়ু ঠাড়ু সব কিছু করে সারতে সারতে এখন কটা বাজে জানো? রাত্রির 11টা 15। এই দেখো, দেখতে পাচ্ছ, সমস্ত কিছু সাথে সাথে এত রাত হয়ে গেল। বাসন টাসন নিয়ে সব ছাদে চলে এসেছি। এখন এই কলটার নিচে বাসনগুলোকে সব ভিজিয়ে রাখলাম, কিছুক্ষণ ভেজানো না থাকলে না এগুলো মাজা যাবে না।
এখনও টুপুর বাবা কাজের থেকে আসেনি, ও আসলে তারপরে ওপরে এসে এগুলোকে মাজবো যদি সম্ভব হয়, আবার নাও মাজতে পারি। তবে তোমাদের একটা জিনিস দেখায় চলো। এই দেখো, কালকে তো কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে দেখো। কালকে তো হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, সেই জন্য আজকেই চাঁদটা দেখিয়ে দিলাম। তাহলে আমার ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর এদিকে তিলের নাড়ুগুলোও সব ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে সব কৌটোতে ভরে নেবো। কৌটোতে ভরে রেখে মুখটাকে ভালো করে আটকে রেখে রাতের খাওয়া দাওয়া শুরু করবো। তাহলে আজকের মতন রাখি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর লক্ষ্মী পুজো সকলে ভালোভাবে কাটিও।